সেনাপ্রধান এবং মুখ্যমন্ত্রী ইউনূসের মধ্যে একটি গভীরভাবে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে দুজনের মধ্যে কি আলোচনা হলো, তবে কি বাংলাদেশে এমন কোনো বড় ঘটনা ঘটতে চলেছে? এটা কি বাংলাদেশের ইতিহাসে বিগত 10-15 বছর আগে থেকে ধরে এই পর্যন্ত দেখছেন? মূল কারণ হলো অ্যান্টনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে বাংলাদেশের রাজধানীতে অভূতপূর্ব অনেক ঘটনা ঘটবে। সংক্ষেপে বললে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা একটা বিরাট সুখবর। এই জিনিসগুলো ডক্টর ইউনূসকে আকাশে ভাসাবে, এক কথা বলি। নতুন চেনে যদি শুরু চেনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্ডিয়া বুঝতে পারে নাই, ঘুম আরো হবে। বিকজ ফাটাবাসে আটকে দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। আমাদের কথা যখন বিএনপি শোনা বন্ধ করে দিয়েছে তখন থেকে বিএনপির কত শুরু হয়েছে। এই সরকার নির্বাচিত হয়। এখন যদি বিএনপি কিছু মনে করে, যদি একটা ধাওয়া দেয়, অনেকে কিন্তু অস্তিত্ব ক্ষমাটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সেনাপ্রধানের সাথে ডক্টর ইউনূসের গোপন বৈঠক, জাতিসংঘ মহাসচিবের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর ফাটাবাসে আটকে যাওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। মুখ্যমন্ত্রী ইউনূসের মধ্যে একটি গভীরভাবে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে দুজনের মধ্যে কি আলোচনা হলো, তবে কি বাংলাদেশে এমন কোনো বড় ঘটনা ঘটতে চলেছে, সেই নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে বাংলাদেশের অন্তরে। সেনাপ্রধান ও মোহাম্মদ ইউনূস গভীর রাতে বৈঠকে বসেছিলেন খবর সূত্রে। কি নিয়ে কথা হলো দুজনের মধ্যে, তবে কি বড়সড় কোনো ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশের অন্তরে, এমন নানা বিষয় উঠে আসছে। আসলে বাংলাদেশের অন্তরে চলছে একাধিক জটিলতা। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া এই মুহূর্তে পরিস্থিতির মধ্যে ঢুকে গিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশ বলছেন তিনি ফের বাংলাদেশের সেনাপ্রধান হতে চাইছেন। আসলে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে তার বিরুদ্ধে চলছে একাধিক ষড়যন্ত্র। তার সঙ্গে রয়েছেন ফয়জুর রহমান। ইউনূস এবং সেনাপ্রধানের বাহিনী যে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না, কারণ কিছুদিন আগেই খবর এসেছিল সেনাবাহিনীর মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া কিছু সেনাকর্তাকে এবং সদস্যকে প্রভাবিত করার চেষ্টা করছেন। সেনাপ্রধান সেই বিষয়টি নিয়ে অবগত থাকলেও সেভাবে ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে সেনাপ্রধানের বিরুদ্ধে এই ষড়যন্ত্র হয়েছিল, সেটি প্রকাশ্যে আসতে দেরি হয়। এমনকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরকারি সফরে আফ্রিকা গেলে তাকে নিকেশ করার পরিকল্পনা ছকে ফেলা হয়েছিল। একটা সেনা বিদ্রোহের আঁচ পাওয়া যাচ্ছিল। যদিও ওয়াকারুজ্জামান সেটা জানতে পেরে তিনি ঢাকা বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ করেননি। এরপর সেনাপ্রধান কঠোর হয়ে সেনাবাহিনীকে বেশ কিছু বার্তা দেন। এমনকি কিছু সেনাকর্তা এবং সদস্যকে নজরবন্দি করেন সেনাপ্রধান। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং দেশের অরাজক পরিস্থিতি আয়ত্তে আনতে সিদ্ধ হস্তে ওয়াকারুজ্জামান। তার মধ্যে গোপন সূত্রে খবর, ইউনূসের সঙ্গে বৈঠক হয় সেনাপ্রধানের। কি কথা হলো দুজনের মধ্যে, পরিস্থিতি উত্তপ্ত কেনই বা হলো, তবে কি এবার সেনাপ্রধান বাংলাদেশের সেনা নামাতে চলেছেন? অন্তত বাংলাদেশকে স্থিতিশীল জায়গায় আনতে সেটা করতেও পারেন তিনি। আসলে নির্বাচন নিয়ে একটি ঠান্ডা লড়াই চলছে। সেটা বাড়তে বাড়তে এমন সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে নিয়ে ফেলবেন ওয়াকারুজ্জামান, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ বাংলাদেশে ইউনূসের জমানায় যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর নজিরবিহীন। কারণ এই প্রথম বাংলাদেশে দেখা গেল ভাষা দিবসের দিন দেশের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপতি একসঙ্গে শ্রদ্ধা নিবেদন করলেন না, বরং ইউনূস কিছুটা দেরি করে পৌঁছলেন। সেনাপ্রধানের এটা বুঝতে বাকি নেই যে ইউনূস কাউকে মানেন না। তবে সেনাবাহিনী আগের তুলনায় অনেকটা বেশি সক্রিয় হয়েছে। পাশাপাশি বাংলাদেশে ধীরে ধীরে কমতে শুরু করেছে অপরাধমূলক কাজ। আরো কিছুদিন সেনাপ্রধান কঠোর হাতে যদি নিয়ন্ত্রণ করেন, পাশাপাশি দ্রুত নির্বাচন করান, তবে দেশ আয়ত্তে ফিরবে, বলছেন ওয়াকিবহাল মহল। সুতরাং কম্বিনেশনটা যদি এরকম হয়, ইউনূস সাহেব রাষ্ট্রপতি হোক বা ইউনূস সাহেবকে একটা অবশ্যই রাষ্ট্রপতির অবস্থানটাই গ্রহণযোগ্য তার জন্য, এবং বিএনপি ক্ষমতায় যাবে এবং ছাত্র বলবো না, অভ্যুত্থানের যে শক্তি সেই দলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একটা সমঝোতায় গিয়ে নির্বাচন করে দেশটাকে একটা নির্বাচিত সরকার উপহার দিয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করুক এই দেশের রাজনৈতিক শক্তি। সেটাই আমাদের কাম্য, এবং এটা করতে পারলে কোনো সন্দেহ নাই বাংলাদেশের রাজনৈতিক স্টেবিলিটি বা রাজনৈতিক অস্থিরতা বলতে আমরা যেটা বুঝি, পলকে সেটা শেষ হয়ে যাবে। অভ্যুত্থান যেটা হইলো পতিত সরকারকে সরানোর জন্য যে অভ্যুত্থানটা হইলো, সেই অভ্যুত্থানের যে শক্তিটা ছিল সেই শক্তিটা আমি দেখেছি যে আজকে বাংলাদেশ সবচেয়ে যে বড় দল তাদের যে সভানেত্রী মানে বাচ্চা চেয়ারপারসন তার প্রতি সম্মান প্রদর্শন করেছে। এবং তাকে সম্পর্কে যখন আমি দেখেছি 2024-এর সশস্ত্র বাহিনী দিবসে যখন ওখানে দেখা হলো আমাদের আজকে প্রফেসর ইউনূস সাহেবের সাথে এবং দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ভাই, তারা যে সম্মান বেগম জিয়ার প্রতি প্রদর্শন করেছে, তাতে মনে হলোই যে এই শক্তিটা বিএনপির মতো একটা শক্তিকে খুব শ্রদ্ধা ভরে বা শ্রদ্ধার চোখে তারা দেখেছে তখন। এবং তারা এমন কথা বলেছে যে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পেরে তারা নিজেদেরকে গর্বিত মনে করে, আমরা সেটা দেখেছি। এটার মানে হচ্ছে মনে হয় ওই যে অভ্যুত্থানের যে শক্তিটা, অভ্যুত্থান ঘটানোর যে শক্তিটা, তারা বিএনপির মতো একটা শক্তির উপরে নির্ভরশীল হয়ে উঠেছিল, হয়ে উঠতো, আরো বেশি নির্ভরশীল থাকতো, এটা আমার কাছে প্রতীয়মান হয়েছিল। কিন্তু এখানে যখন ওই রাষ্ট্রপতি অপসারণ করতে গিয়ে বিএনপির পক্ষ থেকে বক্তব্য আসলো যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, সেখানেই বোধহয় একটা ফাটল তৈরি হয়েছে। এবং সেই ফাটলের কারণে সময়ের ব্যবধানে আমার কাছে মনে হয় আজকে সেই অভ্যুত্থানের শক্তি এবং বেশ জোরে সোরে তারা একটা রাজনৈতিক দল করে ফেলেছে।
সেই রাজনৈতিক দল করে ফেললে যে কালকে তারা ক্ষমতায় যাবে আমি নিশ্চিত নয়। নির্বাচন করলে তারা ক্ষমতায় যাবে নো। কিন্তু তারা কেন এই দলটা গঠন করলো? তারা এই দলটা গঠন করছে মূলত আমার কাছে যেটা মনে হয় ফেসিস্ট সরকারের বিরুদ্ধে। কারণ ফেসিস্ট সরকারের কর্মকাণ্ড এখনো চলমান। ফেসিস্ট সরকারের বিরুদ্ধে এবং ফেসিস্ট সরকার যদি আবার মাথাচাড়া দিয়ে উঠে তাহলে তাদের কি আক্রমণ করবে সেটাকে রেজিস্ট করাটা হলো তাদের এখন অন্যতম লক্ষ্য। আরো লক্ষ্য আছে, এটা হলো অন্যতম লক্ষ্য। এটা তাদেরকে উৎসাহিত করছে এবং এটা করতো না যদি নির্বাচিত এক্সিস্টিং যে দলগুলো ছিল, সবচেয়ে বড় দল বিএনপি, সেই বিএনপি যদি এদেরকে শেল্টার দিত, কন্টিনিউ করতো, তাইলে বোধহয় এরকম উদ্যোগ তারা নিত কি নিত না সেটা আমি জানি না, কিন্তু তারা অনেকখানি আশায় তাদের বুক ভরত। এখন আসি আমি যে কথা আজকে বলতে চাই, এই অভ্যুত্থানের যে শক্তিটা, সেই শক্তি কিন্তু একটা শক্তি। তারাই আজকে ডিমান্ড করতেছে ডিসেম্বরে নির্বাচন দেওয়া যাবে না, বিচার আগে নির্বাচন করা যাবে না। তার মানে এই যে কথাগুলো বলতে তার একটা শক্তি, এবং বিএনপি একটা বড় শক্তি। আজকে নির্বাচন হোক আর এক বছর পরে নির্বাচন হোক, তারা কিন্তু নির্বাচন করলেই ক্ষমতায় যাবে এবং তাদের নির্বাচন চাওয়া সেটাও যৌক্তিক, কারণ তারা ক্ষমতা কেন্দ্রিক দল। কিন্তু এই যে অভ্যুত্থানের যে শক্তি, তারা তাদের নিরাপত্তা চিন্তা করে, তারা তাদের নিরাপত্তা যদি বিএনপির কাছ থেকে পায়, আমার কাছে মনে হয় না তারা খুব বেশি এরকম এন্টি বিএনপি ডিমান্ড, যেমন বিএনপি বলতেছে সংসদ নির্বাচন আগে, ওরা বলতে স্থানীয় নির্বাচন আগে, বিএনপি বলতেছে সংস্কার মোটামুটি করে নির্বাচন, ওরা বলতে সংস্কার বিচার হওয়ার পরেও। এই লড়াইগুলো দূর করতে হবে এবং এই লড়াইগুলো দূর করার অন্যতম রাস্তা যেটা আমি দেখি সেটা হলো বিএনপির মতো বড় দল এবং এই অভ্যুত্থানের যে শক্তি, এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং খুবই জরুরি হওয়া দরকার, খুবই জরুরি বলে আমি মনে করি। এবং সেটা যদি হয়ে যায় তাহলে কি হবে, যে আন্ডারস্ট্যান্ডিং করে যদি একটা নির্বাচন করে, সেই নির্বাচনটা যখনই হোক সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে, কোনো সন্দেহ নাই। বিএনপির ভাবা উচিত এরপরে সেকেন্ড শক্তি এখন কিন্তু সেই অভ্যুত্থান বিরোধী, অভ্যুত্থানের শক্তি। অভ্যুত্থানের শক্তির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে এবং অভ্যুত্থানের যে শক্তিটা তারা যদি বিরোধী দলে থাকে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে একটা অঘটন ঘটেছে বলে আমার অবজারভেশনে উঠে এসেছে। বিএনপিকে এই বৈঠকে নিয়ে চিকেন বানিয়ে দেওয়া হয়েছে। বিএনপি বুঝে উঠতে পারেনি। বিএনপি পদে পদে এরকম ধরা খাচ্ছে, ধরা খাবে। বিএনপির ভবিষ্যৎ ভালো না। ডক্টর ইউনূসের সাথে চালাকি করতে চাচ্ছে বিএনপি। ডক্টর ইউনূসকে চাপ প্রয়োগ করে দ্রুত একটা কারচুপি নির্বাচনের ব্যবস্থা করতে যাচ্ছে, কিন্তু না, বিএনপি ধরা খাচ্ছে। বিএনপির পথ চারদিক থেকে অন্ধকার হয়ে আসছে। দর্শক, খবরটা যদি আমরা একটু দেখি, রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব, আইন উপদেষ্টা আসিফ নজরুল ছিলেন, সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন, সবাইকে মিলিয়ে মিশিয়ে একসাথে একটা বৈঠক হয়েছে। বিএনপি, জামাত সবাই একসাথে। সাধারণত এভাবে কিন্তু হয় না, এটা অনেকটা নজিরবিহীন। এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটার আয়োজক ছিল জাতিসংঘ। এখানে ডক্টর ইউনূস সরকারের তেমন কিছু করেননি, কিন্তু জাতিসংঘের দৃষ্টিভঙ্গিটা কি দেখেন, রাজনৈতিক দলগুলো, সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন সবাইকে এক জায়গায় বসিয়েছে। সরকারের প্রতিনিধি, দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নাম দিয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক, কিন্তু বৈঠকে ছিল সংস্কার কমিশনও, সরকারও ছিল। রাজনৈতিক দলগুলোর এটাই তাৎপর্যপূর্ণ যে নাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক, কিন্তু ছিল সরকারের প্রতিনিধিও। এর মানে অনেক ঘটনা আছে এর মধ্যে। নেতাদের সঙ্গে গোল টেবিল বৈঠক বসেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 15 মার্চ দুপুর 1টার দিকে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক নির্ধারিত সময়ের প্রায় বেশ আগেই রাজনৈতিক নেতাদের বৈঠকস্থলে প্রবেশ করতে দেখা যায়। বৈঠকে অংশ নেওয়া রাজনীতিবিদদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ছিলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছিলেন, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ ছিলেন, আসিফ নজরুল ছিলেন, সংস্কার কমিশন বা এরাও ছিল, সরকারের লোকজন মিলেমিশে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তো এটা ব্যতিক্রম। দর্শক, এখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেক, কিন্তু হাতে গোনা কয়েকটা দলকে ডাকা হয়েছে। এর মানে বোঝা যায় যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, জামাত, এবি পার্টি, এনসিপি ফ্যাক্ট, এরাই হচ্ছে মূল খেলোয়াড় রাজনীতির। এনসিপি নতুন দল হলো, এরা রাজনীতির মূল খেলোয়াড়। দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। তো দর্শক, বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর নেতারা গণমাধ্যমের সাথে কথা বলেছে। জামাত ইসলামী গতানুগতিক কথা বলেছে যে তারা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চান, তারা সংস্কার চান। জাতিসংঘ সেটা বলেছে। জামাত ইসলামের পক্ষ থেকে জাতিসংঘকে ধন্যবাদ জানানো হয়েছে। খুব সংক্ষিপ্ত ব্রিফ করেছে, ব্যাপক সাংবাদিকদের উপস্থিতি। কিন্তু জামাতের নায়েবে আমির ডাক্তার তাহেরের নেতৃত্বে যেহেতু এখানে যাওয়া হয়েছে, তিনি কয়েক সেকেন্ডে একটু কথা বলে চলে গেছেন। মানে বলার মতো কিছু নেই এখানে। বিএনপি মহাসচিবও জাস্ট 1-2 মিনিট কথা বলেছেন। বিএনপি মহাসচিব যে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায় যে তিনি হতাশ, তিনি জানেন না, তিনি বুঝতে পারছেন না। এমনকি নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে কথা হয়েছে কিনা, কবে নির্বাচন হবে কি, মানে এই বিষয়টা এমন, আওয়ামী লীগ যেরকম কাজটা করতো, যে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কথা বলতো, তখন বিএনপি কিন্তু খুব আগ্রহ দেখাতো, কিন্তু আওয়ামী লীগ বলতো এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এখানে জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্রের কিছু বলার নেই। বিএনপি এখন ওই সুর ধরেছে, বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এটা জাতিসংঘের সাথে কেন আলোচনা করবো। এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে জাতিসংঘের সাথে এটা আলোচনা করার কি আছে। এর মানে কি, যে আসলে জাতিসংঘ যেটা চায়, জাতিসংঘ কি চায়, এটা গুতেরেসের
এক্স পোস্টে এর আগে উঠে এসেছে, আমি বলেছি যে তারা সংস্কার চায়, নির্বাচনের কথা বলেনি। আর হ্যাঁ, টেকসই গণতন্ত্রের জন্যই তো সংস্কার। তো এখন দেখেন যে সংস্কার কমিশন, সরকারের প্রতিনিধি, রাজনৈতিক দল সবাইকে একত্রে বসিয়ে বেসিক আলোচনাটা হয়েছে সেখানে সংস্কার বিষয়ে। আর বিএনপির মিন সুর যে তারা বলেছে না না আমরাও তো সংস্কার চাই, সংস্কার তো হতেই হবে। অথচ টকশোতে যে বিএনপির ফজলুর রহমান না বলেন কিসের সংস্কার, ডক্টর ইউনূসকে, তিনি আবার সংস্কার করবেন, এটা আমার মতো ফজলুর রহমান মুক্তিযোদ্ধাকে মানতে হবে নাকি? ডক্টর ইউনূসকে তিনি নির্বাচন করুক পারলে। এর মানে মাঠে বিএনপির নেতারা বলেন যে ডক্টর ইউনূসের সংস্কার আমরা মানি না, কিন্তু জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকে বিএনপি নেতারা বলে আসেন মিন করে, না সংস্কার তো হতেই হবে, আমরা তো সংস্কার কথা বলি, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু তার মধ্যে নির্বাচনটাও জরুরি, মানে মিন করে একটু বলেন। তো দর্শক, তাহলে এই জাতিসংঘের মহাসচিবের সাথে যে বৈঠক, এই বৈঠকের তাৎপর্যটা কি? তাৎপর্য হচ্ছে ডক্টর ইউনূসের বা জুলাই স্পিরিটের বিপ্লবীদের আকাঙ্ক্ষা যে না একটা সুন্দর সংস্কার হবে, সংস্কার শেষে নির্বাচন হবে। জাতিসংঘ ওই বিষয়টার উপরেই গুরুত্ব দিচ্ছে, রাজনৈতিক দলগুলোকে ওটাকে কনভিন্স করার চেষ্টা করছে, যাতে বিএনপি মোটেও হ্যাপি নয়। বৈঠক থেকে বেরিয়ে বিএনপি নেতাদের চোখে মুখে অন্ধকার, কথা বলতে পারছেন না, এড়িয়ে যেতে চাচ্ছেন, জানেন না বা এটা অভ্যন্তরীণ বিষয়, জাতিসংঘের সাথে এত বলার কিছু নেই বা এই বৈঠক অত গুরুত্বপূর্ণ না, এরকম কিছু। কিন্তু দর্শক, ডক্টর ইউনূস চালাক। তিনি ডক্টর ইউনূসের অবস্থানকে এই বৈঠকের মাধ্যমে আরো সংহত করা হলো। রাজনৈতিক দলগুলোর বাড়াবাড়ি কিংবা বিএনপির যে বাড়াবাড়ি, সেটা রাস্তা সংকুচিত হয়ে গেল। এখন জাতিসংঘ, যুক্তরাষ্ট্র বা ইন্টারন্যাশনাল অ্যাক্টরসদের বাদ দিয়ে বাংলাদেশে কি হবে? ডক্টর ইউনূসের শাসন পদ্ধতি মূলত জনগণের অ্যাবসলিউট সমর্থন তো আছেই, আর ইন্টারন্যাশনাল এনগেজমেন্টে হিউজ, এটাকে তিনি গুরুত্ব দেন, তাদের সাথে নিয়ে চলেন, তাদের পরামর্শ নেন, যার ফলে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেন না। কিন্তু যেহেতু নিষিদ্ধ রাজনীতিতে ইন্টারন্যাশনাল কমিউনিটি বিশ্বাস করে না। তো দর্শক, এই বৈঠকে সবচেয়ে বেশি বেকায়দা ফিল করছে বিএনপি, কারণ এই বৈঠকের মধ্য দিয়ে সংস্কারের পক্ষেই জাতিসংঘের অবস্থান পুনর্ব্যক্ত হয়েছে, আর দ্রুত নির্বাচন বা এগুলোর জন্য কোনো সুখবর এই বৈঠক থেকে নেই। শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে ট্রাম্পের পোস্ট, যা জানা গেল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরত আসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। একটি স্ক্রিনশটের মাধ্যমে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সে পোস্ট করেছেন, শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে ডোনাল্ড ট্রাম্প এমন কোনো পোস্ট করেননি। অনুসন্ধানে দেখা যায় ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে গত 13 মার্চ পোস্টটি করা হয়। অ্যাকাউন্টটির নাম ডোনাল্ড জুনিয়র ট্রাম্প আপডেট হয়। স্পষ্ট হয় যে এটি ট্রাম্পের অফিসিয়াল অ্যাকাউন্ট নয়, বরং তার সম্পর্কে নিয়মিত আপডেট প্রদানকারী একটি পেজ। এক্স প্ল্যাটফর্মের নিয়ম অনুসারে কেউ প্যারোডি, ধারাভাষ্য বা ফ্যান অ্যাকাউন্ট খুলতে পারলেও বিভ্রান্তি এড়াতে অ্যাকাউন্টের নাম ও বায়োতে প্যারোডি, ফেক, ফ্যান ইত্যাদি শব্দ সংযুক্ত করতে হয়। তবে অনেক সময় এসব অ্যাকাউন্ট নির্দিষ্ট ফি দিয়ে ব্লু টিক ভেরিফিকেশনে নিয়ে থাকে, যা বিভ্রান্তি আরও বাড়ায়। ডোনাল্ড ট্রাম্প ছাড়াও ইলন মাস্ক, ভ্লাদিমির পুতিন সহ বিভিন্ন বিখ্যাত ব্যক্তির নামে এক্সে ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। রিউমার স্ক্যানার প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্টের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।